দেখুন, একটি দল বলছেন যে আমরা কোনো মতেই জাতীয় নির্বাচন আগে নয়, আমরা গণভোট আগে চাই। তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, গণভোট তারা চাচ্ছেন। তারা যে বাধাবিঘ্নতা সৃষ্টি করে বা যে গণভোটের আগে তারা নির্বাচন দিতে চায় না, সেক্ষেত্রে আপনারা কী করবেন বলে মনে করেন? আপনি সুন্দর প্রশ্ন করছেন। একটি দল বলছেন, দলের নাম বলেন নাই, ভালো। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 বার ক্ষমতা আসছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এরকম দল বিএনপি, এবং যদিও আমরা আওয়ামী লীগের দোসর বলি জাতীয় পার্টি, তারাও রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আজ যারা পিআর চায় কিংবা নির্বাচন পিছাতে চায়, তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না। অতএব তারা রাষ্ট্রের সংবিধান সম্বন্ধে, আমি বিশ্বাস করি সংবিধান এবং জনগণের মাঝে যে সম্পর্কটা, এটা তারা বুঝে না। তাই তারা নির্বাচন পিছাতে চায় অথবা পিআর চায়। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ এক প্রকার তৈরি হচ্ছে। আপনি কতটুকু প্রস্তুত? আপনি যে আসনে নির্বাচন করতে চাচ্ছেন, সে আসনের মানুষের কাছে যাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন? আপনার এই বিষয়ে আপনার অনুভূতি? বাংলাদেশ, পুরো বাংলাদেশই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত। দেশের 18 কোটি মানুষ নির্বাচন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রস্তুতিতে আমার দলও প্রস্তুত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি গোপালগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছি, এবং এই জন্য আমি কোটালীপাড়াতে 11টা ইউনিয়ন, টুঙ্গিপাড়াতে 5টা ইউনিয়ন, 16টা ইউনিয়ন এবং 2টা পৌরসভা, আমি 18টা সংগঠনেই যাতায়াত করতেছি এবং জনগণের সাথে যোগাযোগ রাখতেছি। আশা করি দল আমাকে নমিনেশন দিলে আমি জিতব ইনশাল্লাহ। দেখুন, বর্তমান সময়ে সারা দেশের সাধারণ মানুষ আসন্ন নির্বাচন নিয়ে কিছুটা সন্দিহান, যে নির্বাচন হচ্ছে বা নির্বাচন হবে না। আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে আমরা কখনো কখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন না হতে পারে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। আপনি বিষয়টা কিভাবে দেখেন? নির্বাচন কি আদৌ আমরা ফেব্রুয়ারিতে আমরা পাচ্ছি, না নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, বিগত 14, 18, 24 3টা নির্বাচনই এদেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। বাংলাদেশের সব জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। এমন সময় কেউ কেউ হয়তো বা কোনো মহল হয়তো চিন্তা করতে পারে যে আমরা আরেকটু পিছিয়ে দেই, আরও কিছুদিন আমরা রাজনৈতিক শক্তি হিসেবে থেকে যাই। তবে আমার মনে হয় দেশবাসী এটা মেনে নেবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবে না, এবং আমরা মেনে নেব না। আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন হোক। এই যে সাধারণ মানুষের কাছে আপনি যাচ্ছেন, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, সাধারণ মানুষ যারা যারা আমজনতা আমরা বলি, তারা কি, আপনি বলতে যখন গিয়েছেন, তারা কি এই পিআর পদ্ধতি বোঝে বলে আপনার মনে হয়েছে? না, তারা বিভিন্ন মার্কা প্রতীক বুঝে। এই মার্কা বুঝে, এলাকার ছেলে বুঝে, তারা পিআর বোঝে না। কারণ তাদের জন্ম থেকেই তারা দেখছে 2-3 জন নির্বাচন করবে, মানুষ থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে, ওয়াদা থাকবে, আমার এটা হইলে এটা একটু দিয়েন, আমি আপনার সাথে আসছি, এলাকাবাসীর আমি এটা করে দিব। তো যদি পিআর হয়, মার্কা থাকবে। মার্কা একটা জড় পদার্থ, যার জীবন নাই, কথা বলতে পারে না। সে কি করে আমার সাধারণ মানুষের সাথে কথা বলবে? সে কি করে সাধারণ মানুষের মনের কথা বুঝবে? কি করে সাধারণ মানুষকে তারা ওয়াদাবদ্ধ করবে? এবং সাধারণ মানুষ সেই মার্কার কাছে কিভাবে উপকৃত হবে? আপনি জানেন যে এই আসনে একজন হেভিওয়েট জাতীয়তাবাদী দলের প্রার্থী রয়েছেন, জনাব এস.এম. জিলানী। তিনি দীর্ঘ সময় ধরে মানুষের সাথেই রয়েছেন। তিনিও ভোট চাচ্ছেন এবং গণসংযোগ করছেন। আপনি যদি নমিনেশন না পান, যদি দল এস.এম. জিলানীকে নমিনেশন দেন, সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে বা তারেক রহমানকে, খালেদা জিয়াকে হাতকে শক্তিশালী করবার জন্য আপনি এস.এম. জিলানীর পক্ষে আপনি মাঠে নামবেন কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। গণমানুষের দলে একাধিক প্রার্থী হতে পারে। এখানে আপনি চাইলেও প্রার্থী হতে পারেন। দলের কোনো পথ না থাকলেও যে কেউ প্রার্থী হতে পারে, কারণ আমাদের গঠনতন্ত্রে প্রত্যেক নাগরিকই একজন প্রাথমিক সদস্য। তাহলে সে নির্বাচন করতেই পারে, এবং যত প্রার্থী বেশি হবে, প্রত্যেক প্রার্থী গিয়ে বলে তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। এতে আমি মনে করি আমাদের ধানের শীষে প্রচার হচ্ছে। সর্বোপরি যেটা হচ্ছে, আমার দল, আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত আমি মেনে নেব, এবং যাকেই দেবে নমিনেশন তার পক্ষে আমি কাজ করব, এবং গোপালগঞ্জ 3
জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিতে চাই। দেখুন, গোপালগঞ্জ ৩ আসনের কথা বলছেন, টুঙ্গিপাড়া কোটালীপাড়া এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং কয়েক টার্ম যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার নির্বাচনী এলাকা। এই আসনটি আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বলে ধারণা করা হয়। সেই আসনে আপনারা কতটুকু মানুষের কাছে কাছে যেতে পারছেন এবং কতটা আওয়ামী লীগের ভোট আপনাদের নিজেদের কাছে আপনারা টানতে পারছেন বলে আপনি মনে করেন? আমরা প্রত্যেক মানুষের কাছে যাচ্ছি। আশা করি যে মানুষ বিগত সরকারের চাইতে আমাদেরকে ভোট দিবে। কেন দিবে? বিগত সরকার অনেক দিন ছিল যারা ভোট অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, কিন্তু আমার দল কথা বলার অধিকার দিতে চায়, ভোট অধিকার দিতে চায় এবং কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে চায়। আশা করি যে আমরা কোটালীপাড়া টুঙ্গিপাড়াতে বিগত সরকারের দুর্গ ভেঙে ধানের শীষ প্রতীকে জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের দুর্গে ভোট নিজেদের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে নিয়ে আসা এটি একটি অন্যতম বড় চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ। এখানে যেহেতু আপনি বললেন দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিল, দীর্ঘ তাদের একটানা 53 বছরই তারা ছিলেন, অবশ্যই চ্যালেঞ্জ। 5 তারিখের পরে চ্যালেঞ্জটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। 5 তারিখের পরে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশ অবস্থান করতেছে এবং ধানের শীষের প্রতীকের উপরে তাদের একটা আস্থা তৈরি হয়েছে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার বদলতে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার এই আসনটি আওয়ামী লীগ যথেষ্ট উন্নয়ন করেছে বলে এলাকার সাধারণ মানুষ মনে করেন। আপনি যদি এলাকার এমপি নির্বাচিত হন বা আপনার দল থেকে যদি এমপি নির্বাচিত, কোন জায়গাগুলো স্পেসিফিক কাজ করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা গেল, আপনার টুঙ্গিপাড়াতে রেজাল্ট দেখেন কত নিম্নমানের রেজাল্ট, কোটালীপাড়াতে রেজাল্ট দেখেন কত নিচে, শতকরা 10% 15%ও পড়ে না। যদি আমি আল্লাহ যদি চায় এই এলাকার মানুষের খেদমত করার ক্ষমতা যদি তৌফিক দেয়, তাহলে আমি প্রথমে শিক্ষা নিয়ে কাজ করতে চাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা না থাকলে জাতি অগ্রসর হওয়া খুব কঠিন। টুঙ্গিপাড়াতে বিশেষ করে বিশুদ্ধ পানির খুব অভাব, বিশেষ করে পৌরসভাতে। এখানে 5টা ইউনিয়ন, ওইখানে 11টা ইউনিয়ন। আমি আগেই বলেছিলাম 16টা ইউনিয়নে সুপ্রিয় পানির ব্যবস্থা করব, কারণ পানিবাহিত রোগেই মানুষের সবচেয়ে বেশি জটিল সমস্যা সৃষ্টি করে। টুঙ্গিপাড়াতে যথেষ্ট মাছের খামার আছে। আমরা বাংলাদেশ প্রোটিনে 6 নম্বর বা 7 নম্বর অবস্থানে আছি সারা বিশ্বে। তো সেখানে যদি আমরা সরকারিভাবে আমাদের এই উদ্যোক্তা, রূপালী মৎস্যজীবী, রূপালী ব্যবসা বলেন, সাদা মাছ বলেন, এই ব্যবসায়ীদেরকে যদি, উদ্যোক্তাকে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে আনতে পারি, আমার বিশ্বাস রাষ্ট্রীয়ভাবেও আমরা র্যাঙ্কিং আগায় যাব এবং আমার এলাকার লোক কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়া খেলার মাঠের খুব অভাব। তো যখনই খেলার মাঠ থাকে না, খেলার জায়গা থাকে না, তখন তরুণ ছেলেরা কোথায় যায়? তখনই কারো বাগানে যায়, কারো জমির কোনায় গিয়ে বসে, তখনই তাদের মনে খারাপ চিন্তা ঢুকে। তো আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে সহায় হয়, আমি প্রত্যেকটা ইউনিয়নেই এক একটা করে খেলার মাঠ করে দিতে চাই, যাতে যুব সমাজ ক্রীড়াঙ্গনের মাধ্যমে সুস্থ থাকতে পারে। আর মাদক তো আছেই, সারা দেশই মাদকের একটা অভয়ারণ্য মনে হচ্ছে, নট অনলি কোটালীপাড়া বা টুঙ্গিপাড়া, সারা দেশ। তো যখন যুবক সমাজ খেলাধুলার পাশে থাকবে এবং দেখবে পাশের ছেলেটা ব্যবসা করে, চাকরি করে কিছু ভালো করতেছে, তখন সেও করবে। আমার দল ঘোষণা দিয়েছে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। সেই কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমিও আমার দলকে সহযোগিতা করতে চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টুঙ্গিপাড়া কোটালীপাড়া, যারা আমার দর্শক যারা দেখছেন, নবধারার দর্শক যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আগামী ভোটকে সামনে রেখে আপনার কোনো মেসেজ আছে কিনা? নবধারা তো ব্যাপক পরিচিত একটা পত্রিকা। আমি গত 7-8 দিন আগে এক জায়গায় বসছিলাম,
তো সেখানে আমি একজন সিনিয়র ব্যক্তির বলছিলাম যে আপনি প্রোগ্রাম করলে নবধারা নিয়ে নিন, নবধারা খুব ভালো প্রচার হয়। তো নবধারা যারা প্রচার দেখেন নিয়মিত সংবাদগুলো, তাদের কাছে আমি দোয়া চাই এবং নবধারা কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।